এখন সংস্কারকে কে কিভাবে দেখেন? বিএনপি তো মনে করে যে তারা যে পদক্ষেপ নিয়েছে এটি যথেষ্ট সংস্কারের জন্য। তাই এখন অনেকেই প্রশ্ন করেন ইসলামী ব্যাংক তুমি কার, এটা জনগণের কিনা। সিম কার্ডটাও সহজলভ্য করা, এই সিম কার্ড কিন্তু সহজলভ্য করা শুধুমাত্র সিম কার্ড সহজলভ্য করা না, আর যত ভালো কাজই সরকার করুন না কেন একটি শ্রেণী তৈরি হয় যারা সুবিধাবাদী শ্রেণী, সরকারের এই উদ্যোগগুলোকে নানানভাবে এটাকে তারা ব্যাহত করার চেষ্টা করে। সাথে সাথে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যোগ হয় যে রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে থেকে বাংলাদেশকে ডাটা ম্যানিপুলেশন করা হয়েছে, এবং তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে এই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন এটা অসম্ভব না, তবে এটা অনেক বেশি কঠিন। এই সরকারের প্রথম বাজেট, সুতরাং তার নির্বাচনী যে ইস্তেহার, নির্বাচনী যে অঙ্গীকার, সেটি পূরণের একটা বেশ চেষ্টা আছে ভালোভাবেই। কিন্তু যেটি হচ্ছে স্বাদ ও সাধ্যের ফারাকটা কিভাবে দূর হবে, অর্থাৎ 9,38,000 কোটি টাকার বাজেট, তার মধ্যে উন্নয়ন বাজেট হচ্ছে মাত্র 3 লাখের উপর, 3 লাখ কোটির উপর, আর সরকারের পরিচালন ব্যয় হচ্ছে 6 লাখের উপর, 6 লাখ কোটির উপর। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে ঘাটতি 2 লাখ কোটি টাকার বেশি, এই টাকাটা কোত্থেকে আসবে? বিশেষ করে তারপরও কথা আছে যে সরকার যে রাজস্বর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি পূরণ করা সম্ভব কিনা, বাস্তবায়ন সম্ভব কিনা। কারণ অনেকেই বলেছেন, এবং আমরা গত যদি 10টি বাজেট দেখি, প্রতিবারই রাজস্ব আদায়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তার থেকে অনেক কম হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় পরিচালন ব্যয় বেশি হয়েছে সরকারের উন্নয়ন ব্যয়ের চেয়ে, মানে এটা অনেক বেশি হয়েছে। এখন না, পরিচালন ব্যয় এবং সরকারের যে রাজস্ব আদায়, সেটার মধ্যে যে সামঞ্জস্য বা সমন্বয়, এটি কিভাবে করবে সরকার কিছু কিছু পদক্ষেপের কথা বলেছে, এবং সরকার যে গণমুখী কর্মসূচি, একটা গণবান্ধব তার যে নির্বাচনী অঙ্গীকার, সেটা তার প্রতিফলন আছে। যেমন নিত্য প্রয়োজনীয় যে পণ্য, আপনার চাল, ডাল ইত্যাদি, গম, আর এটির যাতে দাম সহনীয় পর্যায়ে থাকে অথবা কমানো সম্ভব হয়, সে কারণে অনেকগুলো কর ছাড় দেওয়া হয়েছে, এটি ভালো পদক্ষেপ। শিক্ষা স্বাস্থ্যে বাজেট বাড়ানো হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে, এটিও ভালো পদক্ষেপ। কিন্তু কথা হচ্ছে শিক্ষা স্বাস্থ্যে যে বরাদ্দ, এই বরাদ্দটা ঠিক মতো ব্যবহার করা যাবে কি না, এর না অপচয় হবে, না চুরি দুর্নীতির হবে। জ্বালানি নিরাপত্তা, এটি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ এখন আমরা জানি না যে মধ্যপ্রাচ্য যুদ্ধ কবে থামবে, কিভাবে থামবে। যদি না থামে এক ধরনের চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর যদি থেমেও যায়, তাহলে এই যে গত কয়েক মাসে অস্থিরতা এবং জ্বালানির দাম বাড়লো, এটি আর কমার তো সম্ভাবনা আছে কিনা। কমার যদি না থাকে, তাহলে আমাদের জনজীবনের যে ব্যয় বেড়ে যাবে। এরপরও যেসব পণ্যের দাম বাড়ছে, তারও কিন্তু প্রতিক্রিয়া পড়বে। সবটা মিলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বলবো যে সরকার যে পদক্ষেপগুলো নেয়ার কথা বলছে, যেমন ধরেন প্রবীণদের জন্য ট্রেন, 65 বছরের পর যে ট্রেন ভাড়া দিতে হবে না, আর নিম্ন আয়করের ক্ষেত্রেও সীমাটা কিন্তু একটু বাড়িয়েছে। আগে 3.5 লাখ, এবারে 4.5 ছিল, লক্ষ, এবার 4.5। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ বলবো যে সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। এখন সাহসটা যদি আমরা কাজে দেখি, তার প্রতিফলন থাকে, এই বাজেটকে আমরা স্বাগত জানাবো। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একটু আসি। আপনার কাছে একই প্রশ্ন, আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই। বাজেট এবারে কেমন হলো সেটা তো বলবেন, তার সঙ্গে একটু বলবেন 20 বছর পর বিএনপি সরকারের বাজেট। সেটা তো বটেই, এবং এক ধরনের বঞ্চিত রাখার প্রক্রিয়া তো ছিল যে বিএনপি হয়তো বা সুযোগ হতো একটা বাজেট দেওয়ার, নির্বাচনগুলো যদি সঠিক হতো, গ্রহণযোগ্য হতো। তার বদলে যেটা বিএনপি ইনহেরিট করলো, সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি, লুটপাট, প্রাতিষ্ঠানিক ক্ষয়ক্ষতি, মানে একেবারে যেটা আপনি সুন্দর করে বলছেন, বা সৌরভ ভাই একটা অ্যাড করলো যে অবকাঠামোতে গুরুত্ব না দিয়ে মানব কল্যাণ, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম এবং অনেকগুলো ইনোভেশন আছে, সুন্দর
উদাহরণ সৌরভ ভাই দিলেন যে বয়স্কদের জন্য ট্রেনের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হচ্ছে সেটি। এই প্রেক্ষাপটে একটা বাজেট অথবা সরকার দিতে পারতো, মোটামুটি একটা কনজারভেটিভ বাজেট, এবং সেটা যেন তার যে চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা তার মধ্যে থেকে করতে পারত। সেটিকে বরং না করে, যেহেতু ক্ষয়িষ্ণু অর্থনীতি এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, আপনি দেখেন যে অবকাঠামোতে গুরুত্ব না দিয়ে সরকার যে 10টি খাতকে গুরুত্ব দিল, এটা কিন্তু বাজেটের পরিপূর্ণ চিত্রটা এখানে আমরা বুঝি। আমি যেটা উল্লেখ করি আপনার এখানে, যে সর্বজনীন উন্নয়ন, অবকাঠামোর তো উন্নয়নের বাইরে গিয়ে যেখানে লুটপাটের অর্থনীতি আমরা দেখেছি, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে মানে কি বলবো প্রায় ডাবল একটা বাজেট আছে, এবং এই সরকার আস্তে আস্তে শিক্ষাক্ষেত্রে 5%-এর রিস্ক করতে চায় জিডিপির। এরপরে কর্মসংস্থানের জন্য অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আছে, পার্টিকুলারলি স্টার্ট আপের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য কর এরিয়াকে ইনক্রিজ করা, সব কিছু মিলে পরিবেশ বান্ধব অর্থনীতি আপনি এখানে দেখবেন এক্সপোর্ট করানোর চেষ্টা করা হয়েছে। আর্থিক স্থিতিশীলতার জন্য ব্যাংকের খাতের জন্য একটা অ্যামাউন্ট রাখা হয়েছে, জ্বালানি নিরাপত্তা, আইসিটি, সব কিছু মিলে যেটি আমি বললাম যে 10টি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে, এটি বলে দেয় যে আসলে এই সরকার এই বাজেটটা রেখেছে যে চ্যালেঞ্জ থাকার পরেও যেন মানুষকে স্বস্তি দেওয়া যায়, মানুষকে যে ঋণের বোঝা তার থেকে মুক্ত করা যায়, তাদের দৈনন্দিন লিভিং সেটাকে সোজা করা যায়, সেদিকে খেয়াল রেখেছে। এবং সেদিকে যখন আমি বলছি যে দৈনন্দিন যে জীবন সেটিকে যেন সহজ করা যায়, দেখবেন যেখানে দাম কমের যে তালিকাটা দেখছি, খুব আমরা দর্শক যারা দেখছে অথবা পেপার পত্রিকা তারা পড়েছে, সরকারের যে সদিচ্ছাটা আছে তার প্রতিফলন যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো তার দাম কিন্তু কমবে, যেটা আর সাধারণ মানুষের কাছে রিশাদ বাজেট মানে আমরা অনেক আলোচনা অনেক কিছু করি, বাজেট মানে একটা দেশের আমরা বলি যে অর্থনীতির কনস্টিটিউশন ফর সাধারণ মানুষের কাছে হচ্ছে দাম কোনটার কমলো কোনটা বাড়লো সেই মুখ্য আলোচনা। খুব সাদা চোখে যদি আপনি দেখেন, চাল ডাল গম পেঁয়াজ রসুন লবণ চিনি আটা এগুলো সবগুলো কিন্তু দাম কমবে, যে মেসেজটা সরকার দেওয়ার চেষ্টা করছে, যে জনগণ সরকারের উপর যে বিশ্বাসটুকু রেখেছে তার প্রতিফলন এই বাজেটে সরকার দেওয়ার চেষ্টা করছে শত প্রতিকূলতা সত্ত্বেও। একইভাবে ইউথ একটা প্রায়োরিটি ছিল, এবং তাদের যে প্রয়োজন জিনিসগুলো হয় তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হয়, সেটা ল্যাপটপ বলেন, হার্ড ডিস্ক বলেন, সার্ভার, প্রিন্টার, মনিটর, সেগুলোকেও কিন্তু খুব আমি বলবো ভাবনা চিন্তার মধ্য থেকে গিয়ে সেটা করার চেষ্টা করেছে। পরিবেশের ক্ষেত্রে যখন আমরা ইভি ভেহিকেলের কথা বলছি, আমাদের জ্বালানি সংকট, সেখানে যখন ওইদিকে অনেক বড় ছাড় দেওয়া হয়েছে, ব্যবহার কমে, এখানে আবার অনেক ছাড় দেওয়া হয়েছে। আপনার সোনার গহনা দেখেন অনেক দিন থেকে বাড়ছে, এটা কল্পনাও করি না আমরা, সেখানে ছাড় দেওয়া হয়েছে। আপনি সাধারণ মানুষের ভোগ্যপণ্য যেগুলো রান্নাবান্নার ক্ষেত্রে জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইভাবে তো আমি ওষুধকে দেখি, এবং যেখানে যেখানে যারা ভোগ্যপণ্য ব্যবহার করে, পারফিউম হোক অথবা খাদ্যদ্রব্য হোক, যারা ধনিক শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত, তাদের কিন্তু বোঝা চাপানো হয়েছে, এবং গরিবদের জন্য, সাধারণ মানুষের জন্য এমন একটা অবস্থান তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন সে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং লাস্ট উদাহরণটা দেই যে সিম কার্ডটাও সহজলভ্য করার। এই সিম কার্ড কিন্তু সহজলভ্য করা শুধুমাত্র সিম কার্ড সহজলভ্য করা না, তার যে এন্টারটেনমেন্ট বলেন বা এমপ্লয়মেন্ট বলেন, বা আমরা অনেকে অনেক ধরনের অনলাইন বেস প্রফেশনে যাচ্ছি, সেটাকে কিন্তু এনকারেজ করা। এখন যদি আমরা দেখি যে এই যে কর, যেখানে কমের আলাপটা করলাম, যেটা বললাম যে সাধারণ মানুষ বোঝে বাজেটে কোনটা কমলো আর কোনটা বাড়লো, সেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন সিগারেট, এটা অনেক সিগনিফিকেন্টলি কিন্তু বেড়েছে স্মোকিংয়ের জন্য। এই যে আমাদের এখানে দেখবেন ইদানিং চালু হয়েছে বিদেশি মাছের ফিলেট, আমরা এনজয় করছি খাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু মাছে বোধহয় আমরা এখন, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, চতুর্থ বা ষষ্ঠ আমাদের অবস্থান সারা বিশ্বে বোধহয়। সেই জায়গাটায় দেখেন একটা কমফোর্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে মূল যে জায়গাটাতে আমি দেখি যে আপনার বেসরকারি খাত বান্ধব যে অবকাঠামো দরকার, সেই অবকাঠামোটা নিশ্চিত করানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা জিনিস আমি মনে করি যে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটির যে জায়গাটা, যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে গুরুত্ব দেওয়া, এবং সেটা হয়তো গ্রোথটা অ্যাম্বিশিয়াস 10% এটা অ্যাচিভ করা আমি মনে করি যে অসম্ভব না, বাট কঠিন। সে জায়গাটা কিন্তু দেখার বিষয় যে এই 10% গ্রোথে যদি নিয়ে যাওয়া যায়, আমাদের যে ইনোভেশনের জায়গাটা আমি বলছি, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ। একটা চ্যালেঞ্জের যে জায়গাটা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা বরাবরই যেটা দেখি যে আমাদের প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা পাশাপাশি দুর্নীতি, এই দুটো থাকে। আর যত ভালো কাজই সরকার করুন না কেন, একটি শ্রেণী তৈরি হয় যারা সুবিধাবাদী শ্রেণী, সরকারের উদ্যোগগুলোকে নানানভাবে
এটাকে তারা ব্যাহত করার চেষ্টা করে। সাথে সাথে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যোগ হয় যে রাজনৈতিক অস্থিতিশীলতা। সেখানে যদি এই বর্তমান পর্যায়ে যেটা আমি দেখি সেই ইন্ডিকেটরটা হয়তো বা স্টেবল থাকার সম্ভাবনা বেশি। সব কিছু মিলে অবশ্যই এই বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে, বাট যেটা বললাম যে যেগুলো খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা জনবান্ধব। অ্যাম্বিশিয়াস অবশ্যই বলবো, এই রিকভারিটা কীভাবে হবে। আর যেটা সৌরভ ভাই বললেন যে অনেক লোন ডিপেন্ডেন্সি, আমাদের এমনিতেই গত কয়েক বছর ফরেন এডের উপর আমাদের ডিপেন্ডেন্সি 35 to 37-40-তে ওঠানামা করছিল। আরো ভালো হতো যদি লোকাল বরোয়িংটা একটু কমতো, তাহলে এই রিফ্লেকশনটা আরো বেটার হতো। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো এবং প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে মনে হচ্ছে যে বাজেট বড় হলে তো ভালোই লাগে, যে মনে হচ্ছে যে আমরা ধনী হচ্ছি, জাতি হিসাবে আমাদের আসলে টাকা পয়সা বাড়ছে। কিন্তু একই সাথে আপনার এই যে বড় বাজেট, এটা যতটা আপনার শুনতে ভালো দেখায় যে আমাদের প্রায় আপনার কত 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, কিন্তু একই সাথে এই বাজেট আসলে আমাদেরকে হতাশ করেছে। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ফেসিবাদী শাসনের জাতাকলে থেকে বাংলাদেশকে ডাটা ম্যানিপুলেশন করা হয়েছে। আমরা আসলে যে ডাটা নির্ভর বাজেটগুলো করে থাকি, এই ডাটাগুলো অনেকটাই প্রশ্নবিদ্ধ। তো সেক্ষেত্রে যখন আমরা এই বড় বড় সংখ্যার বাজেট করি, তখন কিন্তু সংখ্যার আড়ালে বাংলাদেশের সাধারণ মানুষের যে ভালো মন্দ, অথবা আমরা যে অর্থনীতির যেই শক্তিশালী ভিত্তির উপর যে অর্থনীতি দাঁড়িয়ে থাকা উচিত বলে আমরা মনে করি, সেটা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয় নাই। এখানে যেই বাজেটটা হয়েছে, এই বাজেটে মূলত বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, এবং তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে এই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন এটা অসম্ভব না, তবে এটা অনেক বেশি কঠিন এবং এটা অর্থনীতিকে আরও দুর্বল করতে পারে। এখন এই বাজেটের মাধ্যমে সরকার যেটা করলো, যে যেমন আপনি যদি বলেন উদ্যোক্তা শ্রেণীর বিকাশ একটা অর্থনীতির প্রাণ, কর্মসংস্থান বৃদ্ধি একটা অর্থনীতির মূল ভিত্তি, এবং আপনি যদি উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা। তো আমরা সামগ্রিকভাবে যেটা দেখছি সেটা হলো যে এই অর্থনীতিতে যে জনগণ আস্থা ফিরবে, ব্যবসায়ীদের আস্থা ফিরবে, বৈদেশিক বিনিয়োগকারীদের যে আস্থা ফিরবে, সেটা আমাদের কাছে মনে হয় যে সেই আস্থা আমরা নিজেরাই পাচ্ছি না। তবে একটা বিষয়ে মানে বলতেই হবে, এই সরকারের প্রথম বাজেট, এই সরকার যে অবস্থা অর্থনীতিকে পেয়েছে, এটার দায়িত্ব এই সরকারের না। এটা আমাদেরকে বুঝতে হবে। সরকার একটা লিগ্যাসি নিয়েই আসলে বাজেট দিতে হয়েছে। বাট সরকার যেটা পারত, প্রথমত আপনার যে অর্থ সংস্থানের যেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকার যে আপনার জনগণের সাথে গণভোটের যে রায় বাস্তবায়ন না করার যে প্রতারণা, এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা, সংস্কার পরিষদ বাস্তবায়ন না করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে সবাইকে যে আমরা সংস্কারের প্রতি কমিটেড না। এখন এনবিআর, যার মাধ্যমে আপনি অর্থ আহরণ করবেন, তারাও একই বার্তা পেয়েছে যে এই সরকার তো জনগণের সাথে কমিটেড না, সো আমরা আমাদের মতো করে এখানে আমরা সংস্কার করতে দিব না। হ্যাঁ, এবং এটাই হয়েছে। এনবিআর মধ্য থেকেই প্রতিক্রিয়াটা আসছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশের আপনার একটা আমলাদের একটা অংশ, জনগণ চাচ্ছে সেখানে সংস্কার হোক, জনগণের যে সরকার চাচ্ছে সংস্কার হোক, তারা তাদেরকে বলছে না আমরা আমাদের মতো চলবো। এটা হতে পারে না, সংস্কার হতে পারে। এটা আসলে মানে এই সরকার মানে বলে না নিজের পে নিজে কুঠার মারা। আপনি যাদের মাধ্যমে অর্থ আহরণ করবেন, আপনি তাদের সংস্কার করছেন না। আপনি যেই প্রশাসনের মাধ্যমে আপনার যেই কর ব্যবস্থা সংস্কার করবেন, কর জাল বাড়ানোর মাধ্যমে দক্ষতা নিয়ে আসবেন, আপনি তাদেরকে আপনার বিগত শাসনামলের মতো একটা আপনি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন। এই সরকার তো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা ছিল না, এই সরকার জনগণের ভোটে এখানে এসেছে। তো এটার কুফলটা কি হচ্ছে? কুফল হচ্ছে যে সরকার যখন এনবিআরের মাধ্যমে অর্থ আহরণের যেই টার্গেট আছে সেটা বাস্তবায়ন করতে পারবে না, তখন বাধ্য হয়ে এবং স্বাভাবিকভাবেই বিগত সরকার এত বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে আমাদের উপরে, এই সরকার চাইলেও আসলে বৈদেশিক ঋণ আগের মতো করে করতে পারবে না। তখন কি হবে? বাধ্য হয়ে আপনার আভ্যন্তরীণ সোর্স থেকে কিন্তু ঋণগুলো করতে হবে। তখন আমরা যেই কর্মসংস্থানের কথা বলছি, যে বিএনপি যে কর্মসংস্থানের কথা বলছে, 1 কোটি কর্মসংস্থান করবে 18 মাসের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু এই বাজেট অথবা এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু এটা সম্ভব হবে না। এখানে অর্থমন্ত্রী আজকে সংসদে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে আসলে পুনরুদ্ধার করা খুব কঠিন। সেই জায়গাটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক সংস্কার কিভাবে হবে? সোহরাব হোসেন, এখন সংস্কারকে কে কিভাবে দেখেন? বিএনপি তো মনে করে যে তারা যে পদক্ষেপ নিয়েছে এটি যথেষ্ট সংস্কারের জন্য। বিরোধী দলে যারা আছেন তারা মনে করে এটা সংস্কার হয়নি।
বাম দলগুলো মনে করে যে রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি, বরং উপরিকাঠামোর একটা কি মানে স্বৈরতন্ত্র আর যাতে ফিরে না আসতে পারে এরকম একটা ব্যবস্থায়, এটাই কি যথেষ্ট? কারণ আইনের শাসন, ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহি, এটি প্রতিটি ক্ষেত্রে কতটা নিশ্চিত করা যাবে তার উপরে নির্ভর করবে সংস্কার, এবং সেই সংস্কারের উপর রাজনৈতিক সংস্কার, সেই সংস্কারের উপর নির্ভর করবে অর্থনৈতিক যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করতে পারা না পারা। এখন প্রথমত রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আপনি রাজনৈতিক সংস্কার তো পরের বিষয়, আগে যদি রাজনৈতিক স্থিতিশীলতাই না থাকে, অর্থাৎ রাজনৈতিক যে মতৈক্য পুরোপুরি না হলেও যে মতভেদ আছে, মুখোমুখি অবস্থান, সেটার একটা জায়গায় আসতে হবে। সংসদে পাল্টে বক্তব্য দিল, আমরা তো সাধারণ মানুষ কী বলবে? ধরুন ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক হলো, সরকার তার মতো ব্যাখ্যা করেছে, বিরোধী দল তার মতো ব্যাখ্যা করেছে। তাই এখন অনেকেই প্রশ্ন করেন, ইসলামী ব্যাংক তুমি কার? এটা জনগণের কিনা, এর যে লাখ লাখ গ্রাহক তাদের কিনা, না এটি নিয়ে রাজনৈতিক ভাগাভাগির বিষয় আসছে? আগে এক পক্ষের ছিল, এখন অন্য পক্ষের, আবার মাঝখানে এক পক্ষের ছিল, সেখান থেকে আবার সরিয়ে নেওয়ার চেষ্টা, আবার রাজপথে বিক্ষোভ হচ্ছে। মানে এই 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 রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হতে হবে আমরা যদি সুশাসন চাই, বাজেট বাস্তবায়ন চাই, এই প্রশ্নগুলোর। দ্বিতীয় হচ্ছে সরকারের সব ক্ষেত্রে যে সরকার যুক্তিসঙ্গত অথবা যে মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পেরেছে, কিছু কিছু রাজনৈতিক কর্মসূচিও আছে এর মধ্যে, রাজনৈতিক অভিলাষ, যেমন পদ্মা ব্যারেজ, এটা নিয়ে কি বিস্তর আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, খোলাখুলি মানুষ কি জানতে পেরেছে এটার ইতিনীতি কি হতে পারে, কি ঝুঁকি থাকতে পারে, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হয়েছে কি না, সরকার একটা প্রতিশ্রুতি দিল সেটার বাস্তবায়ন করা, এটি একটি বিষয় আছে। এর আগে তো আমরা তিস্তা ব্যারেজের কথা শুনছিলাম, সেটা এখন কিন্তু পিছনে পড়ে গেল, এখন পদ্মা ব্যারেজ আসলো, কারণ এটা অনেক বেশি টাকার বাজেট আর টাকার প্রকল্প, সুতরাং এটা নিয়ে এটার উপরই সবাই দৃষ্টি নিবদ্ধ। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে যেটা বলি যে এই বাজেটের যেটা অপূর্ণতা, সেটা হচ্ছে যে আমাদের দারিদ্র্য সীমার নিচে যে 20% মানুষ বাস করে, শুধু ফ্যামিলি কার্ড দিয়ে, শুধু আর্থিক সহায়তা দিয়ে, শুধু 15 টাকায় চাল বিতরণ করে সেই দারিদ্র্য সীমার উপরে তাদের ওঠানো যাবে না। এজন্য সুনির্দিষ্ট টেকসই অর্থনৈতিক পরিকল্পনা দরকার। এসব করে হয়তো এদের বাঁচিয়ে রাখা যাবে। এদের ধন্যবাদ। আমরা একটু আপনার সহ আলোচকদের কাছে যাব একটু। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন একটু বলবেন যে রাজনৈতিক সংস্কারটা কিভাবে হবে? আমি একটু একটা জিনিস, যেটা এটা নিয়ে আমরা এত আলোচনা করছি দীর্ঘদিন, এটাকে মেলানোর জন্য প্রথমে একটু বোধহয় ভাগ করা দরকার যে রাজনৈতিক সংস্কার, উনি যে বক্তব্যটা দিয়েছেন যে রাজনৈতিক সংস্কারের কোন জায়গাটায় সংস্কারটা প্রয়োজন এবং সেটা অর্থনীতির কোন জায়গাটাতে গুরুত্বপূর্ণ। যেমন একটা ইন্ডিকেটর হতে পারে, আপনি তো বিগ থিং, আপনি তো ভাবে দেখতে পারেন না, বাট এটা একটা ইন্ডিকেটর হতে পারে যে সৌরভ ভাই যেটা বলে যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন কোন জায়গায়, সেটা কেউ নিশ্চিত করে, এবং সেটা আবার সংস্কারের যে আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের যে ডিজায়ার, সেটা আবার এই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। যে আমরা ভঙ্গুর অর্থনীতির কথা বলছি এবং একজন সাধারণ মানুষের সংস্কার অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি ব্যক্তিগতভাবে সংস্কার চাই এইগুলো প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে, কিন্তু ওই কাঠামোগত জায়গাটা যদি আপনি ঠিক না করেন সেটা এবং নিশ্চিত না করেন যে আমি কোন সংস্কারটা আমার প্রায়োরিটি এবং কোন সংস্কারটা করব, সেটা গুরুত্বপূর্ণ। যেমন কয়েকটা উদাহরণ আপনাকে দিই, যে আমরা পৃথিবীর ইতিহাস অবশ্যই এই আন্দোলনে, আমি নিজেও একজন কর্মী, আপনি যদি ইন্দোনেশিয়া থেকে একই ধরনের চিত্রটা দেখি 1998 সালে, সেখানে কি হয়েছে যে সংস্কারের প্রক্রিয়ার জন্য আলাদা একটা কালেক্টরেট করা হয়েছিল বা ডিপার্টমেন্ট, যেটা এখন এক্সিস্ট করছে এবং একটা চলমান প্রক্রিয়া হিসেবে সেটা চলছে। নিকট অতীতে যদি দেখি, আরো কয়েকটা উদাহরণ আপনাকে আমি দিই, যে ধরেন চিলিতে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এবং সামরিক শক্তিকে তখন বিদায় করার পরে তখনও যে ধরনের সংস্কার প্রক্রিয়া নেওয়া হয়েছে তার একটা রোড ম্যাপ করা হয়েছে। আমি যেটা, আই এম নট এগেনস্ট রিফর্মস, বাট আমি বারবার 3টা আর্গুমেন্টে রোড ম্যাপের কথা বলছি। আমি
নেপালে আমরা কয়েকদিন আগে দেখলাম, একেবারে খুব এই কয়েকদিন আগে আমরা দেখলাম ইন্টারেস্টিংলি, নেপালে কিন্তু এর আগেও যখন 90-91 এ ধরনের বড় রাজনৈতিক টালমাটাল সিচুয়েশন থেকে নেপাল মুক্ত হয়েছে, তখনও কিন্তু একটা রোড ম্যাপের মধ্য দিয়ে তারা গেছে। আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে। তারপর ইতালির কথা বলতে পারি আমি 2013 সালে। আচ্ছা, আমরা একটু মানে বাংলাদেশ কেন এই কথাটা বলছি না, বাংলাদেশের না, না, পাশে you আসতে can't- চাই, you কারণ can't- কারণ no, no, আমাদের you- সময় একটু কম। না, you can't discuss like this. তো আমরা উদাহরণগুলো না জেনে ইমোশনালি তো আপনি এনগেজ হলে হবে না। আমি যেটা বলছি যে আমি কে বিএনপি কখন করছি কি করছে ওই পয়েন্টে আমি যাচ্ছি না। অর্থাৎ আমার যে সংস্কারটা আমি করতে চাই তার একটা রোড ম্যাপটা দরকার। আমরা এত বিতর্ক করছি, এত কথা বলছি, বাট আসল কাজটা হচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা শুরু করেছিলাম আমি, সেই রোড ম্যাপের মধ্যে আমার প্রথম থাকা উচিত যে আমি কোন সংস্কারটা প্রথম করব। সেটা আমি ওই কথাটাই উনি বলার চেষ্টা করছেন যে আমার এই ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর সমাজনীতি, সেই সংস্কারটা আমার প্রথম দরকার। এবং সেই রোড ম্যাপটা করে তার সাথে আমার যে অর্থনৈতিক মুক্তি সেটাকে প্রথম মেলাতে হবে। আর এ না হলে আপনি বারবারই এটা থেকে বিচ্যুত হবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ, আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে যেতে চাই, দুঃখিত। একই প্রশ্ন। জি, একই প্রশ্ন থাকবে। না, এটা খুবই যুক্তিযুক্ত একটা বক্তব্য যে রাজনৈতিক সংস্কার ছাড়া তো আসলে আপনি রাষ্ট্রই পাবেন না। রাষ্ট্র যে অ্যাক্টিভ, রাষ্ট্র যে কাজ করছে এটা তো বোঝা যায়, এটা রাজনীতি টিকে আছে, রাজনীতি যথাযথভাবে আপনার কাজ করছে। রাজনীতি থাকা মানে এখানে গণতন্ত্র থাকা, গণতন্ত্র থাকা মানে এখানে অর্থনীতি যে ব্যবস্থার মধ্যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনকল্যাণমূলক একটা অর্থনৈতিক ব্যবস্থার সেখানে দাবি জনগণ করতে পারে। কারণ আমার কাছে যে জিনিসটা মনে হয়, অবশ্যই রাজনৈতিক সংস্কার লাগবে, কিন্তু প্রতিটা সরকারই কিন্তু আপনার রাজনৈতিক সংস্কার বলতে অনেকটা নিজেদের ফেভারে রেখে সংস্কারটাকে মেন করছেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বিএনপি যে গত 15 বছর যে সংস্কারের কথা বলেছেন, বিএনপি যখন বিরোধী দলে ছিলেন তখন জনগণের তকলিফটা বুঝে তার সংস্কারের দাবিটা তিনি দিতে পেরেছেন। কিন্তু যখন এই বিএনপি সরকারে গিয়েছেন, আমি কথা বলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিএনপি কিন্তু রাবণের মতো লঙ্কায় গিয়েই আবার আপনার ওই আগের যে সরকারগুলো ছিল তাদের সুরে কথা বলছেন, তাদের সুরে বাজেট দিচ্ছেন, তাদের সুরে জনগণের উপর একটা অভিভাবকত্ব খাটাচ্ছেন। এটা রাজনৈতিক সংস্কার না। রাজনৈতিক সংস্কার ডিসেন্টকে বোঝা, আপনার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা। এবং রাজনৈতিক সংস্কৃতি কখনো বিরোধী দলতে পরিবর্তন হয় না, যার হাতে ক্ষমতা আছে সেই সংস্কৃতির পরিবর্তন আপনার লিড ভূমিকা পালন করে। বিএনপি এই জায়গায় গত যদি 4 মাস বলি, 4 মাসে দুর্ভাগ্যজনকভাবে মিজারেবলি ব্যর্থ হয়েছে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংস্কারের প্রথম ধাপ হলো যেই দল সরকার পরিচালনায় নিযুক্ত আছে সেই দলের মধ্যকার সংস্কার, দলের নেতাকর্মীদের সংস্কার, দলের নেতাকর্মীদের সাথে রাষ্ট্র ব্যবস্থার এবং সরকারের যে সম্পর্ক সংস্কার। সর্বোপরি এই দলকে একটা মডেল দল হিসেবে উপহার করে পরবর্তীতে যারা সরকার পরিচালনা আসতে চায় তাদের উপর যাতে একটা চাপ প্রয়োগ করা যায় সেই সংস্কারটা নিয়ে আসার। সার্বিকভাবে কোনো অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সেটেলমেন্ট, রাজনৈতিক চুক্তি, রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা ছাড়া আপনার সাস্টেন করে না। পৃথিবীতে যে দেশগুলো আপনার নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে কিংবা আমরা যেভাবে এলডিসি গ্রাজুয়েশন দিকে যাচ্ছি, যেটাই বিগ পুশ দিতে পেরেছে সেখানে রাজনৈতিক সমঝোতা ছিল এবং রাজনৈতিক ব্যবস্থা সংস্কার হয়েছে আগে। আলাউদ্দিন মোহাম্মদ, অনেক ধন্যবাদ। এবারে আমরা শেষ পর্যায়ে আছে, একটা প্রশ্ন দিয়ে আমি 3 জনের কাছ থেকে জানতে চাইবো। সেটি হলো যে এবারের বাজেটে জুলাই এবং বিএনপির 31 দফা কোনটার প্রতিচ্ছবি বেশি দেখা গেল বা সমভাবে দেখা গেল কিনা? আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার কাছে মনে হচ্ছে দুইটার কোনোটাই এখানে বেশি গুরুত্ব পায় নাই। আপনি 31 দফার যদি দফাগুলো দেখেন এবং এর সাথে নির্বাচন ম্যানিফেস্টো দেখেন, দেখবেন দুইটার মধ্যে ফারাক আছে। আরেকটা বিষয় হলো যে জুলাই বলতে আসলে আমরা কি বুঝি? জুলাই বলতে বুঝি এখানে একটা বৈষম্যহীন বাংলাদেশ। বাংলাদেশ হিসেবে আমরা একটা করে মিনিমাম ইগালিটেরিয়ান ডিস্ট্রিবিউশন অফ দ্য ন্যাশনাল ওয়েলথ, যে আপনি জাতীয় সম্পদের একটা যৌক্তিক বন্টনের একটা ইঙ্গিত হয়তো বা আমরা বিভিন্ন কার্ড কিংবা ব্যবস্থার মাধ্যমে পাচ্ছি। কিন্তু যদি আপনি স্ট্রাকচারালি দেখেন, আমার মনে হয় যে স্ট্রাকচারালি এই বাজেট এমন কোনো জায়গায় টাচ করতে পারছে যে আপনি কোনো প্রতিবার ইন্টারভেন্ট করতে হবে না। আপনি এমন একটা সিস্টেম চালু করে দিয়ে যাচ্ছেন যে সিস্টেমটা অটোমেটিক্যালি আপনার এই বৈষম্য কমাতে, বৈষম্য নিরসনে সহযোগিতা করবে। আমার কাছে মনে হয়েছে যে দুইটার কোনোটাই ওইভাবেই হয় নাই, বরং সরকার যেটা মনে করেছে যে এটা প্রথম বাজেট, তো আমি প্রথম বাজেটে একটা বড় দান মেরে দিই, কারণ এবার আমার যতটুকু সম্ভব ঋণ টিন করার সুবিধা হবে। কারণ যদি পরবর্তীতে যেটা একটু আগে বলেছিলেন যে যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, রাজনৈতিক সংস্কার না হওয়া মানে কি? রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে যায়। মাঠ যদি উত্তপ্ত হয়ে যায় তখন কিন্তু এই সরকারের পক্ষে ঋণ গ্রহণ করা, সরকারের প্রতি আস্থা, এই জিনিসগুলো অনেকটা কমে যাবে। এই জন্য সরকার এগুলো হওয়ার আগেই চাচ্ছে যে একটা বড় বাজেট দিয়ে আপনার
এখানে আপনার ইকোনমিতে একটা ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন। আমার মনে হয় যে হিউজ রিফ্লেকশন অফ জুলাই অ্যান্ড বোথ বিএনপির যে ম্যানিফেস্টো, কারণ হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনটা তো হয়েছিল এমপ্লয়মেন্টের জন্য। আপনি যদি কয়েকটা জিনিস উল্লেখ করেন যে এআই সিটিও স্মার্ট ফান্ড, এটা ইউথদের জন্য করা হয়েছে, ইনোভেশন তৈরি করে 500 কোটি টাকা এখানে রাখা হয়েছে, যদিও 500 কোটি টাকা নট এ ভেরি বিগ অ্যামাউন্ট অফ মানি বাট ভেরি গুড ইনিশিয়েটিভ। এরপরে সৃজনশীল অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং আইসিটি সেক্টর থেকে বা আইটি সেক্টর থেকে 10% ইনকাম নিয়ে আসা। এছাড়া যেটা বললাম যে সৃজনশীল মাস্টার প্ল্যান তৈরি করা, তার জন্য আলাদা করে 300 কোটি টাকার বাজেট রাখা, বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড থেকে আরও 500 কোটি টাকা রাখা। এরপরে জুলাইয়ের একটা অবশ্যই এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, যেমন যারা আহত হয়েছে জুলাইয়ে, নিহত হয়েছে, তাদের জন্য ফান্ডের ব্যবস্থা রাখা। সো হয়তো বা প্রত্যেকটা কম্পোনেন্ট যেটা আলাদিন বললো, আমি ওর সঙ্গে একমাত্র সব কিছু তো আর সম্ভব না, বাট জুলাইয়ের রিফ্লেকশনটা আছে। আর জুলাইয়ের সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি যে স্প্রিটের জায়গাটা, সেটা একটা বৈষম্যহীন সমাজ, এবং বৈষম্য শব্দটাই বারবার আসতো। সো যে বাজেট আপনার চাল ডালের দাম কমায়, তেলের দাম কমায়, যে বাজেট আপনার করের সীমা বাড়িয়ে দেয়, যে বাজেট আপনাকে জীবনযাপনের যে অনুষঙ্গগুলো সেটা নিশ্চিত করে, সেটা মোবাইল ফোনের হোক, ওষুধের দাম কমানো হোক, হার্টের অপারেশনের হোক, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো হোক, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বাড়ানো হোক, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে সমাজের যারা বৈষম্যের শিকার, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে এগিয়ে নেওয়া। তো এটা তো একটা বড় স্পিরিট। শেষ করে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অগ্রাধিকার খাতগুলো দেখলেই বোঝা যায় যে এই বাজেট কতটা জনবান্ধব হয়েছে। কিন্তু শেষে যেটা শুরুতে যেটা বলেছিলাম, শেষে আবার এটা বলি যে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আগের মতো যেন সীমাহীন দুর্নীতি না হয়, লুটপাট না হয়। উদ্যোগগুলো খুবই ভালো এবং সোর্স অফ ফান্ড আর্গুয়েবলি সবসময় ওদের কোয়েশ্চেন ছিল, বাট এবারে একটা জনবান্ধব বাজেট হয়েছে, বাস্তবায়নটা অনেক চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার প্রচলিত ব্যবস্থার মধ্যে জনকল্যাণের দিকে চিন্তা করে বাজেটটা দেওয়া হয়েছে। এখন সেটা বাস্তবায়ন কিভাবে করা যাবে তার কোনো নির্দেশনা আছে বলে মনে হয় না। সেটা কিন্তু গতানুগতিক ধারায়। আর যেসব প্রশ্ন উঠেছে সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর কথা আছে, তাহলে এটির বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে এবং তাদেরও বেতন ভাতা বাড়াতে হবে এবং সেক্ষেত্রে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। দ্বিতীয় হচ্ছে যে এই বাজেটে যে বিষয়টি অনুপস্থিত এবং আলাউদ্দিন মাহমুদরাও বলেননি, আমার ধারণা যে তাদের ছায়া বাজেটেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির যে বিরূপ প্রতিক্রিয়া এই বাজেটে পড়বে আমাদের অর্থনীতিতে, আমাদের কৃষিতে, আমাদের অন্যান্য প্রযুক্তিতে, অন্যান্য খাতে, জ্বালানিতে, সেটা কিভাবে মোকাবেলা করা হবে আর সেটি সামাল দেওয়ার কোনো দিক নির্দেশনা নেই। অর্থাৎ সরকারি দল বিরোধী দল অনেক ব্যাপারে দ্বিমত বিতর্ক থাকলেও এই মার্কিন চুক্তির ব্যাপারে একটা অসম্ভব ঐকমত্য আছে। যেটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য, বাজেট সংক্রান্ত আলোচনা এবং রাজনীতি